জিড্ডু কৃষ্ণমূর্তি, ওয়ার্ল্ড টিচার, আ ফিলোসফার অ্যান্ড এ স্পিরিচুয়াল লিডার। না 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 মানে স্পিরিচুয়াল বলতে যেটা বোঝায় বা স্পিরিচুয়াল মানুষজন বা লিডার বলতে যেটা বোঝায়, জিড্ডু কৃষ্ণমূর্তি একেবারেই তার বিপরীতই বলা চলে। তাঁর কাছে স্পিরিচুয়ালিটির মানে হচ্ছে আমাদের এই মন, মাথা, মস্তিষ্ক, আমাদের পুরো অবয়ব, আর এই আমার চারপাশে সমস্ত গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি সমস্ত আসবাবপত্র, সমস্ত কিছু নিয়ে তাদের সঙ্গে আমার সম্পর্ক, আমি তাদের সঙ্গে কীভাবে তাদেরকে কীভাবে দেখছি, কীভাবে প্রতিটা জিনিস আমার ওপর তার কী কী ছাপ ফেলছে, আমি সেগুলো সম্পর্কে, এইটা সম্পর্কে এবং সেগুলো সম্পর্কে কতটা সচেতন, কতটা কম্প্যাশনেট, সেটাই হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিকতা। জিড্ডু কৃষ্ণমূর্তি জন্মগ্রহণ করেছিলেন 1895 সালে অন্ধ্রপ্রদেশে। জায়গাটার নাম আমার এই মুহূর্তে স্মরণে আসছে না, বোধহয় মালায়াপল্লী, এরম একটা নাম। উনি মারা গেছেন 1986-এ, প্রায় 91 বছর। 91 বছর উনি জীবিত ছিলেন এবং ওনার জীবৎকালের 60 বছর বা তারও কিছু বেশি সময় সারা পৃথিবী ধরে, সারা পৃথিবীতে ঘুরে বেরিয়ে উনি কথা বলেছেন। ছোট ছোট টক সেশন, সভা, ওয়ান অন ওয়ান সেশন, নিরন্তর, এবং সেগুলোর অনেকগুলোরই ভিডিও আজকে পাওয়া যায়, আমরা ফরচুনেট। এবং এই জিড্ডু কৃষ্ণমূর্তি আমাদের এই বাংলায় তাকে হয়তো খুব কম লোক চেনে, কিন্তু এই কলকাতা শহরেই জিড্ডু কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন, মানে কলকাতার কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের একটা দুর্দান্ত লাইব্রেরি আছে, বাড়ি আছে রাদার, অসামান্য সব বই আছে ফিলোসফি নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে, আরও নানা কিছু ইতিহাস নিয়ে। এবং তার মধ্যে কৃষ্ণমূর্তির তার লেখা বই এবং তার এই যে সারা 60 বা 62 বছর ধরে ইনি সারা পৃথিবী জুড়ে যে কথা বলেছিলেন, সেগুলোর ট্রান্সক্রিপশন করে বই আকারে বেরিয়েছে, সমস্ত কিছু আছে। এবং সুখের কথা, বাংলাতেও বেশ কিছু অনুবাদ হয়েছে, বেশ কিছু অসামান্য বই বাংলাতেও আছে। এবং বিগত 2 বছর ধরে আমার কিছুটা ব্যক্তিগত উদ্যোগ এবং ফাউন্ডেশনের তরফ থেকে, আমাদের বুস প্রোডাকশনের তরফ থেকে মিলিতভাবে কৃষ্ণমূর্তির বেশ কিছু ভিডিও, প্রায় 36টা ছোটো ছোটো ভিডিও, কোনোটা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, আমরা কিন্তু বাংলায় ডাব করেছি, একদম লিপসিঙ্ক যেটাকে বলে। তোমরা যে কেউ কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। এখন এই কৃষ্ণমূর্তি সম্পর্কে একটা মজার কথা, মানে মজার দুঃখের একই সঙ্গে, মানে অদ্ভুত রে, যে কৃষ্ণমূর্তি অধিকাংশ লোকের কাছে খুব শক্ত লাগে। কেন বলো তো? যারা তোমরা কৃষ্ণমূর্তি সম্পর্কে জানো না বা পড়নি বা ওনার ভিডিও দেখোনি, তাদেরকে অনুরোধ করব, পড়ো বা ভিডিও দেখো, দেখবে ওনার শক্ত ব্যাপারটা আসলে হচ্ছে অনেকটা, আমি যদি তুলনা করতে চাই, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যখন প্রথম রিলিজ হয়েছিল, সালটা 1955, আমি খুব না ভুল করলে, মানে আগে পরে 1-8 বছর, তখন কিন্তু কলকাতায় ছবিটি একেবারে চলেনি এবং লোকজন বলেছিল ভালো লাগেনি, সমালোচকরা বলেছিল, সাধারণ দর্শক ভালো লাগেনি, দুর্বোধ্য, কোনো মানে হচ্ছে না, কি লম্বা লম্বা দৃশ্য। কিন্তু ছবিটা যখন সারা পৃথিবীর প্রশংসা কুড়িয়ে আবার যখন আসে, তখন লোকজন ঢল নেমেছিল দেখার। ব্যাপারটা ওইটাই, মানে এত সহজভাবে কৃষ্ণমূর্তি বলেছেন, সেই সহজ ব্যাপারটা না এই জটিল সময়ে আমরা অনেকে নিতে পারি না।
সেটাই কৃষ্ণমূর্তির কঠিন লাগার অন্যতম কারণ। আর একটা বড় কারণ হচ্ছে কৃষ্ণমূর্তি কখনো কোথাও কোনো মেডিসি দেননি যে এইটি করো, এই আসনটি করো, বা এই নিয়ম নীতি মানো, বা এই জিনিসটি খাও, বা এই উল্টো হয়ে শুয়ে থাকো, তাহলে তুমি এই রকম ফলটা পাবে না। উনি খালি আয়নাটা ধরেছেন, খুব স্বচ্ছ একটা আয়না। উনি বারবার বলেছেন আমি কেউ না, অন্য কেউ, কোনো গুরু, আমি। উনি তো নিজেকে গুরু। এবং মজার কথা জানো, এই আমাদের কলকাতা ফাউন্ডেশনও বা পৃথিবীতে কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের অনেকগুলো আছে, মানে মূলত 4টে ফাউন্ডেশন আছে সারা পৃথিবীতে। কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়া, একটা আমেরিকা, একটা লাতিন আমেরিকা, আর একটা ইউরোপ, মানে একটা লন্ডনে আর কি। 4টে ফাউন্ডেশন আছে। তো সেই ফাউন্ডেশনের, যেমন আমাদের ইন্ডিয়াতেই কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়ার বেশ কতকগুলো সেন্টার, মানে কলকাতা, চেন্নাই, মুম্বাই, কটক, এইরকম বেশ কিছু জায়গায় আছে। তো সেই আমাদের সমস্ত ফাউন্ডেশনের ওই অফিসগুলোতে, লাইব্রেরিগুলোতে কিন্তু কৃষ্ণমূর্তির আর সাচ কোনো ছবি নেই। জন্মদিন পালন, মৃত্যুদিন পালন, ফুল মালা কিচ্ছু নয়। তো সেই জন্যই কৃষ্ণমূর্তি শক্ত লাগে যে এই যে বহিরঙ্গগুলো বা এই যে নিয়মনীতি চাপিয়ে দেওয়া, সেটা নেই। কারণ আমরা সবসময় মেডিসি চাই, অ্যালোপ্যাথি ওষুধ। উনি খালি একটা স্বচ্ছ আয়না ধরার চেষ্টা করেন যে তুমি নিজে দেখো, তোমার যদি নিজে মনে হয় তাহলে তোমার যাত্রাটা শুরু করো, তুমি নিজে খোঁজো, কেউ বলে দিলে হবে না। এবং এই মানুষটা, সালটা আমি ভুলে গেছি, নোবেল পিস প্রাইজ দেওয়ার জন্য ওনাকে মনোনীত করা হয়েছিল। উনি সেটাকে একেবারেই পত্রপাঠ ডিনাই করেছিলেন নিতে। উনি বলেছিলেন যে সংস্থা বা যে দেশের, সেই বড় বড় আমাদের সেই আমেরিকা, রাশিয়া এবং বড় বড় দেশগুলোর যে প্রতিনিধিরা এই নোবেল কমিটিতে আছে, সব বড় বড় মাথা, তারাই কিন্তু পরমাণু বোমা থেকে আরম্ভ করে মানে মারণাস্ত্র যাতে পৃথিবী ধ্বংস হয় এসব আবিষ্কার করছেন। তাদের হাত থেকেই নোবেল পিস প্রাইজ নেবার মানে কোনো মানে অর্থহীন শুধু নয়, মানে সেটাকে দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছিলেন। তো ওনার মূল কাজটা ছিল, উনি আমাদের এই মন, মগজ, মাথা, আমাদের চিন্তাভাবনা স্তর, আমাদের কন্ডিশনিং, এসব নিয়ে কথা বলেছেন নিরন্তর। শিক্ষা নিয়ে ওনার যে দর্শন, যেটা আমরা রবি ঠাকুরও পাই, বেশ কিছু মানুষের মধ্যে পাই। ওনার কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনে বেশ কিছু স্কুল আছে, ভারতবর্ষ 5-6টা স্কুল আছে, সারা পৃথিবীতে বেশ কয়েকটা স্কুল আছে। আসলে সারা পৃথিবী জুড়েই কিছু ব্যতিক্রম সহ স্কুল বা কলেজ বা আমরা কি শিখি, আমরা প্রচুর জিনিস পড়াশোনা করি, ইনফরমেশন গ্যাদার করি এবং সেটা ঢোকাই, মানে সেটা মুখস্থ করি, সেটা আমাদের নলেজ ব্যাংক বাড়ে। সেটা কি হয়, আমরা নম্বর বেশি পাই, আমরা একটার পর একটা পাস করি, একটার পর একটা ডিগ্রি হয়, বড় বড় ডিগ্রি হয়, তারপর আমরা চাকরি বাকরি, আমাদের কর্মসংস্থানে একটা বেশ বড় হেফটি পে প্যাকেজ হয়। তার বাইরে কি কিছু হয়? এর চেতনাটা কি বাড়ে? আমাদের এই মনোজগতে অহরহ কি চালাচ্ছি? ভয়, ভীতি, লোভ, ক্ষোভ, হিংসা, ঘৃণা, সেটা যে যত পাস করুক, যার যত মোটা স্যালারি হোক, গাড়ি হোক, ফ্ল্যাট হোক, তার সঙ্গে সোকল্ড অশিক্ষিত মানুষের কোনো তফাৎ আছে কি? একই রকমভাবে অহর্নিশি এই জঞ্জালে আমরা আবদ্ধ। ওনার কাছে শিক্ষা মানে সেইটাকে বুঝতে শেখা, যে আমার মন, মাথা, মস্তিষ্ক কিভাবে কাজ করছে, তাকে আমি কি জিনিস ফিট করছি, সেটাকে আমি কিভাবে নার্চার করছি। শুধুই পড়া মুখস্থ করে নম্বর পেয়ে পাশ করে বড় বড় ডিগ্রি পাওয়া নয়। তো আজ তোমরা জানো, আজ রাত পোহালেই স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কিছুদিন আগেই কলকাতায় যে বর্বরতম ঘটনা ঘটে গেছে,
সেটা নিয়ে আমার শহর, আমার রাজ্য, সারা দেশ উত্তাল। আর আজকের দিনের জন্য আজকে রাতে, মাঝরাতে, মানে স্বাধীনতার রাতে বাংলার মেয়েরা স্বাধীনতা ছিনিয়ে নিতে রাত জাগবে বলে অঙ্গীকার করেছে। আমরা সবাই যে যার মতো করে সেইটার সশরীরে ভেতরে ভেতরে রাস্তায় নেবে, নানা রকমভাবে লিখে তার সঙ্গে আছি। কিন্তু আমার মনে হয় আমাদের সত্যিকার স্বাধীনতা বোধহয় তখনই আসবে নারী পুরুষ নির্বিশেষে আমরা এখানকার মধ্যে, এইটার মধ্যে, নিজের মধ্যে যে নীচতা, ক্রূরতা, যে জঞ্জাল, যে ডবল স্ট্যান্ডার্ড জমিয়ে রেখেছি, সেইটা আয়নায় দেখতে পাবো, সেইটাকে পরিষ্কার করতে পারবো। সেইখান থেকে সেই নিজের স্ব আরোপিত মুখোশটা ছিঁড়তে পারবো, সেখান থেকে স্বাধীন হতে পারবো। আর এই স্বাধীনতার যাত্রাটা না নিরন্তর। এটা মানে আমি অর্জন করে নিলাম 1947-এর 15ই আগস্টে আমরা যেরকম স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটাকে সেলিব্রেট করে চলেছি। সেটার এক ধরনের নিশ্চয়ই ভালো লাগা, এক ধরনের যৌক্তিকতা নিঃসন্দেহে আছে। কিন্তু এই স্বাধীনতার যাত্রাটা নিরন্তর, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত প্রতিটি মানুষের আমার নিজের জন্য চলতে থাকা উচিত। সেটাই সত্যিকারের স্বাধীনতা। তো আজকে এই পর্যন্তই। আমরা প্রত্যেকে সত্যিকারের স্বাধীন হই। আর সত্যি যে বর্বরতম ঘটনা ঘটেছে, আর আমার শহর, আমার রাজ্য, আমার দেশ, পৃথিবীর কোথাও এইরকম ঘটনা যেন না ঘটে, তার জন্য আমরা প্রত্যেকে সচেতন হই। আমাদের এই জায়গা থেকে আরও বেশি সচেতন হই। এবং পরের দিন আমি কৃষ্ণমূর্তির বই থেকে কিছুটা পড়ার ইচ্ছে রইল। ওকে, আজ তাহলে আসি।